এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে একজন ফুচকলার সাথে প্লবতার বিয়ে দিতে উদ্যত হয়েছেন তার বাবা মাহিন হোসেন। প্লবতা উদাস মনে বসে আছে কাজী অফিসে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। প্লবতা তার বাবাকে কোনো দোষ দিচ্ছে না, এখানে সব দোষই তার। এসএসসি পরীক্ষার আগে প্লবতার পড়াশোনার প্রতি অমনোযোগিতা ও খামখেয়ালিপনা দেখে মাহিন হোসেন তাকে সতর্ক করে দিয়েছিলেন যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে ফুচকাওয়ালার সাথে তার বিয়ে দিয়ে দিবেন। কিন্তু প্লবতা সেসব কথায় কর্ণপাত করেনি। সে ভেবেছিল তার বাবা এমন করবে না, শুধু শুধুই তাকে ভয় দেখাচ্ছেন। এমন ভাবনা নিয়েই প্লবতা পড়াশোনায় তেমন আগ্রহ দেখালো না, যার ফলস্বরূপ সে এসএসসি পরীক্ষায় ফেল করল। গতকাল রেজাল্ট আসার পর থেকে প্লবতার বাবা মাহিন হোসেন নিশ্চুপ ছিলেন। প্লবতার মা তাকে অনেক গালমন্দ করলেও তিনি কিছু বলেননি। তাই প্লবতা ভেবেছিল এ যাত্রায় সে বেঁচে গেছে। কিন্তু তার বাবার নিশ্চুপ থাকা যে আজকের এই ঝড়ের পূর্বাভাস ছিল, সে এখন ভালোই উপলব্ধি করছে প্লবতা। কাজী সাহেব প্লবতাকে অনেক আগে রেজিস্ট্রি পেপারে সই করতে বলেছেন, কিন্তু প্লবতা চুপ করে বসে আছে। মাহিন হোসেন এবার তাড়া দিয়ে বললেন, কি হলো, চুপ করে আছো কেন? সই করো বলছি। প্লবতা এ পর্যায়ে কেঁদে দিল। মাহিন হোসেনের পায়ের কাছে বসে অনুরোধ করে বলল, প্লিজ আব্বু, এমন করো না। আমাকে আরেকবার শুধু সুযোগ দাও। আমি আল্লাহর কসম করে বলছি, এবার দিনরাত জেগে পড়ে হলেও পাশ করব। তাও আমার এত বড় সর্বনাশ করো না। মেয়ের এমন আকুল আবেদনেও মাহিন হোসেনের মন গলল না। তিনি রাগী গলায় বললেন, তোমার ওপর আমার আর কোনো আস্থা নেই। আমি এলাকার একজন স্বনামধন্য লোক, সবাই আমাকে মান্য করে চলে। কিন্তু আজ শুধুমাত্র তোমার জন্য আমার মাথা নিচু হয়ে গেছে। যারা এতদিন আমায় দেখে সম্মানের সহিত সালাম করত, তারা আমাকে দেখে ফিসফিস করে বলছে, এই দেখ প্লবতার বাবা, যে প্লবতা এসএসসিতে ফেল করেছে। একবার ভেবে দেখেছ তোমার জন্য আমার সম্মান কোথায় গিয়ে ঠেকেছে? না, তোমাকে আর কোনো সুযোগ দেব না। তাছাড়া তোমাকে আমি আগেই এ বিষয়ে সতর্ক করেছিলাম। তুমি তো জানোই আমি এক কথার লোক, তাই আমার কথার কোনো নড়চড় হবে না। প্লবতা আর কিছু বলতে পারল না। এদিকে ধীরাজ অনিমেষ চেয়ে আছে প্লবতার দিকে। মেয়েটাকে সে অনেক আগে থেকে চেনে, প্রায় প্রতিদিন তার কাছে ফুচকা খেতে যেত। মেয়েটা নিঃসন্দেহে ভারী সুন্দরী। ধীরাজের কেন জানি বিষয়টা ভালো লাগছে না, যে ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার দরুন এত সুন্দর একটা মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট হবে। তাই সে বলে ওঠে, ওনার যদি ইচ্ছা না থাকে তাহলে আমি এই বিয়েটা করতে চাই না। মাহিন হোসেনের জোড়া ভ্রুযুগল কুঁচকে গেল। তিনি গম্ভীর গলায় বললেন, তোমার কাছে আমি কোনো পরামর্শ চাইনি ছেলে। তোমার মায়ের চিকিৎসার সব খরচ কিন্তু আমি বহন করছি, এই কথাটা ভুলে যাবা না। ধীরাজ চুপসে গেল। আজ সে সত্যি বড্ড নিরুপায়। নিজের মায়ের জীবন বাঁচানোর জন্য আজ নিজের মতের বিরুদ্ধে এই বিয়েটা করতে হচ্ছে তাকে। দারিদ্রতা যে কতটা ভয়াবহ অভিশাপ, সেটা আজ বেশ টের পাচ্ছে ধীরাজ। সে তো শুধু এই হিসাবই মেলাতে পারছে না যে একজন বাবা কিভাবে এত নিষ্ঠুরতা দেখাতে পারেন তার মেয়ের প্রতি। মুখের কথার দাম কি সত্যি এত বেশি? কাঁদতে কাঁদতে বেহাল দশা প্লবতার। কিন্তু এই কান্না তার পিতার কঠোর হৃদয় গলাতে কার্যকর নয়। প্লবতা এই পর্যায়ে একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করল। ঠিক সেই সময় মাহিন হোসেন বলে উঠলেন, যদি আজ তুমি এই বিয়ে না করো, পালিয়ে যাও, তাহলে আর কখনো আমার বাড়িতে পা রাখতে পারবে না। আমার বাড়ির দরজা চিরকালের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তাই যদি নিজের ভালো চাও, তাহলে বাধ্য মেয়ের মতো বিয়েটা করে নাও। প্লবতার দুটো পায়ে থমকে গেল। পুনরায় ফিরে এসে চেয়ারে আসন গ্রহণ করল সে। অতঃপর প্রস্তুত হল নিজের নিয়তিকে বরণ করে নেওয়ার জন্য। কাজী সাহেব প্লবতার দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিয়ে সেখানে সই করতে বললেন প্লবতাকে। প্লবতা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার বাবার দিকে। অতঃপর সই করে দিল। প্লবতার পরে ধীরাজও সই করল সেই পেপারে। অতঃপর মাহিন হোসেন তাদের দুজনকে নিয়ে বেরিয়ে এলেন কাজী অফিস থেকে। ধীরাজ মাথা নিচু করে হেঁটে চলেছে। প্লবতার দিকে একটি বারের জন্য তাকাচ্ছে না। আজ নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। এদিকে প্লবতা যেন এক অনুভূতিহীন এক মানবীতে পরিণত হয়েছে। নিজের খামখেয়ালিপনার জন্য যে এত বড় শাস্তি ভোগ করতে হবে, সেটা হয়তো কখনো কল্পনাতেও আনেনি মেয়েটি। কিছুদূর পথ এগিয়ে এসে মাহিন হোসেন প্লবতার উদ্দেশ্যে বলল,
তুমি এখান থেকে সরাসরি ধীরাজের সাথেই চলে যাও। এখন থেকে তুমি ওর সাথেই থাকবে। প্লবতা মলিন হেসে বলল, তার মানে আজ থেকে কি তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, আব্বু? ধরে নাও সেটাই। যেই মেয়ে আমার সম্মান ধুলোয় মিশে দিয়েছে, তার সাথে সম্পর্ক রাখার কোনো অভিপ্রায় আমার নেই। প্লবতার নরম মনে শক্ত কথাটির গভীর প্রভাব পড়ল। হঠাৎ করে অদম্য যে দেশে ভর করল তার মনে। সে বলে উঠল, বেশ, তবে ধরে নাও আজ থেকে আমি মৃত। কথা দিচ্ছি, মরে যাব, তবু কোনোদিন তোমার বাড়িতে পা রাখব না। মাহিন হোসেন প্লবতার মুখে এমন কথা শুনে বেশ অবাক হলেন। তবে তিনি কথাটাকে বেশি গুরুত্ব দিলেন না। প্লবতাকে আর কিছু না বলে ধীরাজের কাঁধে হাত রেখে বললেন, ওর খেয়াল রেখো। এখন থেকে কিন্তু ও তোমার দায়িত্বে। ধীরাজ কি বলবে কিছু বুঝতে পারছিল না। কিছুক্ষণ ভেবে বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে মেঘে আমানত হিসেবে খেয়াল করে রাখব। কখনো এই আমানতের খেয়ানত করব না। মাহিন হোসেন তাদের মাঝ রাস্তা রেখে বাড়ির দিকে রওনা দিলেন। তার যাওয়ার পানে দুঃখ ভরা দৃষ্টিতে চেয়ে রইল প্লবতা। ধীরাজ প্লবতার উদ্দেশ্যে বলল, এখন তাহলে আমার বাড়িতে চলেন। প্লবতা ধীরাজের দিকে না তাকিয়ে বলল, আমি কোথাও যাব না। আমি ফেল করেছি জন্য আমার বাবা আমার সাথে এমন করলো। আমার তো বেঁচে থাকাই উচিত নয়। আমি শেষ করে দেব নিজেকে। কথাটা বলেই প্লবতা সেখান থেকে ছুট লাগালো। ধীরাজ প্লবতার পেছন পেছন দৌড় দিল। প্লবতাকে আটকে বলল, ইহকালের জীবনটা ক্ষণস্থায়ী। এখানে সামান্য একটা পরীক্ষায় ফেল করে নিজের মহামূল্যবান জীবন নষ্ট করে পরকালে অনন্তকালের জীবনকে দোজকে পরিণত করবেন না। এসব জ্ঞান দেওয়া খুব সহজ। আমার জায়গায় থাকলে বুঝতেন। ধীরাজ মৃদু হেসে বলল, আমি আপনাকে কোনো জ্ঞান দিচ্ছি না। আপনি হয়তো এই পৃথিবীর বাস্তবতা ভালোভাবে বুঝে উঠতে পারেননি। আপনি আজ সামান্য এটুকু কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে শেষ করতে চাইছেন। অথচ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিত্যদিনের থেকে হাজার গুণ বেশি কষ্ট সহ্য করেও বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে। জীবন যে কতটা দামি সেটা আপনি উপলব্ধি করতে পারেননি। আমার সাথে চলুন আমাদের বস্তিতে। সেখানে গেলেই দেখতে পারবেন জীবন কতটা বেদনাদায়ক হতে পারে। সেখানকার মানুষদের কষ্ট দেখলে আপনার হয়তো তাদের তুলনায় নিজের এই অবস্থা খুবই নগণ্য মনে হবে। প্লবতা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা চলুন, আমিও দেখি বাস্তবতা আসলে কতটা কঠিন। অতপর দুজনে রওনা দিল ধীরাজের বাড়ির দিকে। প্লবতা ধীরাজের বাড়ির কাছাকাছি এসে অবাক হয়ে গেল। বস্তির লোকেদের মানবেতর জীবনযাপন তাকে গভীরভাবে স্পর্শ করছে। সকলে একবেলা ভাতের জন্য যেভাবে সংগ্রাম করছে, এত অভাব অনটনের মধ্যেও বেঁচে থাকার জন্য আপ্রাণ লড়ছে, তা প্লবতার মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছে। প্লবতা ধীরাজের দিকে তাকায়। ধীরাজ বলল, দেখেছেন তো মানুষ কত কষ্ট করে বেঁচে আছে এই পৃথিবীর মধ্যে, অথচ আপনি কত সাধারণ কারণে নিজেকে শেষ করতে চাইছিলেন। একবার ভেবে দেখুন তো, আজ যদি আপনি নিজেকে শেষ করে দিতেন তাহলে সবথেকে ক্ষতির শিকার কি হতো? এসএসসি পরীক্ষা হলো আমাদের এই বিশাল সমুদ্র সমতুল্য জীবনের মধ্যে এক ফোঁটা পানির মতো, যার মূল্য যে একেবারে নেই সেটা আমি বলবো না। কিন্তু এই পরীক্ষায় ফেল করে নিজের জীবন শেষ করে আমরা নিজেদের জীবনের সবথেকে বড় পরীক্ষায় হেরে যাব। আপনি যদি আস্তিক হন তাহলে নিশ্চয়ই আখিরাতে বিশ্বাস করেন। এসএসসি বা অন্য যে কোনো পরীক্ষায় ফেল করার জন্য আপনি পৃথিবীতে যত কষ্ট পাবেন, আত্মহত্যা করলে কিন্তু আখিরাতে তার থেকে কয়েক হাজার গুণ বেশি কষ্ট পাবেন, যেই কষ্টের কোনো শেষ নেই। আমার মনে হয় আপনার এখন এসএসসি পরীক্ষায় খারাপ করা নিয়ে ভাবা উচিত নয়। চাইলে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন, কিন্তু আল্লাহর দেয়া পরীক্ষায় পাশ করেছেন কিনা ভেবে দেখেছেন? প্লবতা জানতে চায়, মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়েন? প্লবতা আমতা আমতা করে বলল, মাঝে মাঝে এশা অথবা মাগরিবের নামাজ পড়ি। ধীরাজ স্মিথ হেসে বলল, এই জন্য তো মনে হয় না আপনার কোনো চিন্তা আছে। অথচ এসএসসিতে ফেল করাই নিজেকে শেষ করতে চাইছিলেন। আচ্ছা, আমায় বলুন, এসএসসি পরীক্ষায় পাশ করে কি হবে? মানলাম আপনি অনেক ভালো রেজাল্ট করলেন, খুব ভালো একটা কলেজে গেলেন, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হলেন। এভাবে সারা জীবন সুখে শান্তিতে আইস করে কাটিয়ে দিলেন। কিন্তু এই জীবন তো ক্ষণস্থায়ী। পরকালের জীবন নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? প্লবতা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ধীরাজের দিকে।
একজন সামান্য ফুচকলার যে এত অপরিসীম জ্ঞান নিজের মধ্যে ধারণ করে রেখেছে, সেটা তার ধারণার বাইরে ছিল। ধীরাজ একটু থেমে আবার বলে, আপনাকে আমি জ্ঞান দিচ্ছি ঠিকই, কিন্তু আমি যে খুব বেশি ধার্মিক সেটা নয়। আমি চেষ্টা করি ইসলাম মেনে চলার। আর যেহেতু এখন আপনি আমার সহধর্মিণী, তাই আমি আপনাকেও উপদেশ দেব ইসলাম মেনে চলার। আপনি এখন থেকে পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা ফরজ বিধান। কি করবেন তো? প্লবতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ধীরাজ পুনরায় বলল, আর হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজও পড়বেন। প্লবতা পুনরায় মাথা নাড়ায়। ধীরাজ বলে, আপনি চাইলে পরের বার পুনরায় এসএসসি পরীক্ষা দিতে পারেন। আমি আপনাকে সাহায্য করব। আপনি? হ্যাঁ, আমি। একজন ফুচকলা হলেও আমি মূর্খ নই। আমি বিকেলে ফুচকা বিক্রি করলেও সকালে কলেজে যাই। আমি কলেজে সায়েন্স নিয়ে পড়ছি। এই বছর এইচএসসি দিব। প্লবতা ভালো করে তাকালো ধীরাজের দিকে। সাধারণ আমাদের চোখে একজন ফুচকলা মানেই খ্যাত, আনস্মার্ট। কিন্তু ধীরাজকে তাদের দলে ফেললে হবে না। ধীরাজকে দেখতে অনেক স্মার্ট লাগে। গায়ের রং ধবধবে সাদা হলেও উজ্জ্বল বর্ণের। চাপা দাড়ি শোভা পাচ্ছে গালে। চোখ মুখের গড়নও অনেক সুন্দর। এক কথায় সুদর্শন পুরুষ বলা যায়। প্লবতার একটু কৌতূহল হলো। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে উঠল, আপনি এভাবে ফুচকা বিক্রি করে পড়াশোনা সামলান কিভাবে? শুধু পড়াশোনা নয়, আমাকে আরও অনেক কিছুই সামলাতে হয়। আমার বাবা একজন ফুচকাওয়ালা ছিলেন। দরিদ্রতার মধ্যে বড় হলেও তিনি আমাদের কষ্টের আঁচ পেতে দেননি। আমাদের ২ ভাই বোনকে মানুষ করেছেন বেশ আদরে। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমাকে এসব কিছু করতে হয়নি। আমি শুধু পড়াশোনা করেছি। আমি ম্যাট্রিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। জানেন, বোর্ডের মধ্যে প্রথম হয়েছিলাম। কিন্তু আফসোস, যেদিন রেজাল্ট এলো সেদিন আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। আমার মা আগে থেকেই অসুস্থ ছিলেন। এদিকে আমার ছোট বোনকেও সামলাতে হতো। তাই আমি বাধ্য হয়ে আমার বাবার পেশায় আছি। বাবার থেকে ফুচকা বানানো শেখা। ধীরাজের জীবন সংগ্রামের এমন করুণ কাহিনী শুনে প্লবতা চমকে গেল। এক সমস্যার মধ্যে থেকেও ধীরাজ এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে। অথচ সে এত সুযোগ সুবিধা পেয়েও কিছু করতে পারেনি। ফোনে আসক্ত হয়েছিল। প্লবতা মনে করে তার মা বাবা তার কোনো অভাব রাখেনি। প্লবতার বাড়িতে কোনো কাজও করতে হতো না। তার মা বাবা চাইতো সে শুধু পড়ুক। অথচ প্লবতার নিজের অবহেলায় আজ এই অবস্থায় এসে গেছে। ধীরাজ প্লবতার দিকে তাকিয়ে বলে, আপনার নামের মানে জানেন তো? হ, ফিজিক্সে একটা বলের নাম হচ্ছে প্লবতা। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাই প্লবতা। আপনার বাবা পদার্থকে খুব ভালোবাসেন, তাই তিনি আপনারই নাম রাখেন। আপনি কি করে জানলেন? আপনার বাবাই বলেছেন। জানেন, আপনার বাবা অনেক শিক্ষিত ছিল, পড়াশোনা করতে চাইতেন। কিন্তু কম সময়ে ওনার বাবা মানে আপনার দাদা ওনাকে পড়াশোনা ছাড়িয়ে ব্যবসা করতে লাগিয়ে দেন। তাই উনি পড়তে পারেননি। তাই উনি চেয়েছিলেন ওনার একমাত্র মেয়ে মানে আপনাকে উচ্চশিক্ষিত করতে। অনেক আশা ছিল ওনার। কিন্তু আপনি ওনার আশার মর্যাদা রাখেননি। উনি নিজে আমায় এসব বলেছে। প্লবতা অনুশোচনার অনলয়ে দগ্ধ হতে লাগল। ধীরাজ বলল, আপনি নিজের বাবার ওপর রাগ করবেন না। উনি অনেক কষ্ট পেয়েছেন। আপনি না চাইলে আপনাকে আমার সাথে সংসার করতে হবে না। কয়েক মাস পর আমি আপনাকে তালাক দিয়ে দেব। প্লবতা বলে, আমি আপনার সাথেই সংসার করতে চাই। এ জীবনের আসল মানে আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন আপনাকে একটু গাইড করে সঠিক পথ দেখান। আমি যথাসাধ্য চেষ্টা করব। তাদের কথার মাঝে একজন দরজায় এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া। ধীরাজ দরজার দিকে তাকিয়ে বলে, আরে মিতু, আয় ভেতরে আয়। মিতু চলে আসে। ধীরাজ মিতুর সাথে প্লবতার পরিচয় করিয়ে বলে, ও আমার বোন মিতু, ক্লাস 8-এ পড়ে। প্লবতা মিতুর দিকে তাকিয়ে দেখতে পায় আপাতমস্তক পর্দায় আবৃত করে রাখা একটি মেয়ে। প্লবতাকে দেখে নিজের নিকাব খুলে। মিতুকে দেখে প্লবতা অবাক হয়ে যায়। অপার সৌন্দর্যের অধিকারিণী মেয়েটি, যাকে দেখে আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে মাশাল্লাহ। মিতু প্লবতার সামনে এসে সমিষ্ট কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মিতু বলে,
আমি জানি আপনি আমার ভাবি। এই পরিবারে আপনাকে স্বাগতম। বর্তমানে আম্মু নেই, তাই আমি এই পরিবারের কর্ত্রী। আপনার কিছু সমস্যা হলে আমাকে বলিয়েন ভাবি। প্লবতা মিতুর ব্যবহারে মুগ্ধ হয়। বোরখাওয়ালি, তোমার বোরকা খুলে চাঁদপানা মুখটা তো দেখাও। স্কুল থেকে ফেরার পথে কয়েকজন বখাটে ছেলের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ালো মিতু। রাগে তার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তার পর্দা নিয়ে এমন কথা বলা একদম পছন্দ হয়নি। কিন্তু মিতু তৎক্ষণাৎ কোনো প্রতিবাদ জানালো না। মনে মনে আল্লাহর কাছে বখাটে ছেলেগুলোর হেদায়েতের জন্য দোয়া চাইল। অতপর সামনের দিকে পা বাড়ালো। ছেলেগুলো পুনরায় তার সামনে এসে তাকে উত্ত্যক্ত করতে থাকে। মিতু এবার আর থাকতে না পারে প্রতিবাদ করে বলে, আপনাদের মনে কি আল্লাহর প্রতি একটুও ভয় নেই? এভাবে ভরা রাস্তায় একটি মেয়েকে তার পর্দা নিয়ে কথা শোনাচ্ছেন। আপনারা কি জানেন না পর্দা একটি ফরজ বিধান? মিতুর কথা শুনে বখাটেটির দলে একজন ছেলে বলে ওঠে, ওহো হুজুরিনী, আমাদের বেশি জ্ঞান দিতে এসো না। আমরা তোমার থেকে জ্ঞান শুনতে আসিনি। ভালোই ভালোই তোমার নেকাব খুলে তোমার মুখটা আমাদের সবাইকে দর্শন করাও। না হলে কিন্তু এখান থেকে যেতে দেব না। মিতু মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগল। এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ তাকে সাহায্য করার জন্য নেই। রাস্তাঘাট প্রায় ফাঁকা। মিতুদের বাড়ি একটি নির্জন গলিতে। সেখানেই ছেলেদের আসর বসে। হঠাৎ করে একটি ছেলে মিতুর নিকাব তোলার জন্য হাত বাড়ায়। তখন হঠাৎ করেই মিতুর মধ্যে তেজ চলে আসে। মিতু চিৎকার করে বলে, আল্লাহু আকবার, এবং ছেলেটির হাত শক্ত করে ধরে ফেলে। তারপর কয়েকজন ছেলে তাকে সম্পূর্ণভাবে ঘিরে ধরে। এতজনের সাথে মিতু একা পেরে উঠবে না। মিতুর চোখে জল চলে এলো। ছেলেগুলো কি করবে তার আগে এক ভারী পৌরশালী কণ্ঠস্বর শোনা গেল। কেউ একজন বলে উঠল, কি হচ্ছেটা কি এখানে? ছেলেগুলো সব পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় এলাকার এক হাফেজকে। সবাই ভয়ে কাঁচোমাচো হয়ে দাঁড়ায়, কারণ তাকে এলাকার সবাই সম্মান করে। মিতুর কাছে মনে হয় এই লোকটাকে আল্লাহ প্রেরণ করেছেন তাকে সাহায্য করার জন্য। তাই সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ছেলেগুলো এক এক করে সবাই যে যার বাড়ির দিকে চলে যায়। হাফেজ লোকটি এসে মিতুকে বলে, আপনি এভাবে একা চলাফেরা করবেন না। জানেন তো মেয়েদের জন্য এটা কতটা বিপজ্জনক। এরকম নির্জন রাস্তায় আসার সময় অবশ্যই কারো সাথে আসবেন। মিতু মাথা নাড়ায়। লোকটিকে ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। লোকটি তখন বলে, আপনার কোনো অসুবিধে না থাকলে আমি আপনাকে নিরাপদে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। মিতুভাবে ছেলেগুলো আবার তাকে বিরক্ত করতে পারে, তাই সে রাজি হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে লোকটিকে বিদায় জানায় সে। এরপর বাড়ির কাছাকাছি এসে চিৎকারের আওয়াজ শুনতে পায় মিতু। দৌড়ে তাদের প্রতিবেশী শরীফ হোসেনের বাড়িতে গিয়ে দেখতে পায় শরীফ হোসেনের মা রাবিয়া বানু শরীফ হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী রুমকির সাথে কি নিয়ে যেন ঝামেলা করছে। মিতুকে দেখে রাবিয়া বানু এগিয়ে এসে বলেন, মিতুমা, তুই তো ইসলাম সম্পর্কে অনেক কিছু জানিস। তুই একটু রুমকিরে বোঝা না। রুমকি গার্মেন্টসে কাজ করতে চাইছে। এমন হলে তো পর্দা করতে পারবে না। রুমকি বলে ওঠে, পর্দা করাও তো জরুরি না। ইসলামে তো পুরুষদের দৃষ্টি নিচু রাখতে বলা হয়েছে। মিতু বলে, এসব কি বলছেন আপনি ভাবি? ইসলামে পর্দা একটি ফরজ বিধান। পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নাহর অকাট্য দলিল প্রমাণাদির ভিত্তিতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিধানাবলীর মধ্যে সুস্পষ্ট এক ফরজ বিধান। আল্লাহ তালাই এই বিধানের প্রবর্তক। এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এই বিধান তোমাদেরও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। এ বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকাই ঈমানের দাবি। এই বিধানকে হালকা মনে করা কিংবা এ বিধানকে অমান্য করার কোনো অবকাশ নেই। কেননা ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধানের বিরোধিতা করার অধিকার কারণেই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয়ে অমান্য করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহর রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট। রুমকি এসব কথা শুনে বলে, তার মানে একজন মুসলিম নারীর জন্য পর্দা করা আবশ্যক? মিতু বলে, জি, নিঃসন্দেহে।
মূলত পর্দাহীন নারীরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। তাই আমরা বলতে পারি যে সুসভ্য উন্নত চরিত্রের অধিকারী নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না। এমনকি অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আবনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন সেসব নারীদেরকে যারা পুরুষের বেশ ধারণ করে, অর্থাৎ পর্দাহীনভাবে চলাফেরা করে। এছাড়াও পর্দাহীনতার কারণে আল্লাহর বিধানকে অমান্য করা হয়, আর এই অবাধ্যতার কারণে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সব কথা শেষ করে মিতু বলে, ভাবি, আমি আপনাকে বিস্তারিতভাবে সব বললাম, এবার আপনি নিজের বিবেক দিয়ে বিবেচনা করে দেখুন। মিতু দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজ গৃহে প্রবেশ করল। মিতু বাড়িতে ঢুকতেই প্লবতা বলে উঠল, তুমি চলে এসেছ। প্লবতা খুশি হলো বেশ। মিতু বলল, ভাবি, তুমি এত খুশি কেন? আজ তো তোমার আম্মুকে দেখতে যাব, তাই। আচ্ছা, ভাইয়া আসুক, তারপর যাব আমরা সবাই। ধীরাজ এলে প্লবতা ও মিতু তার সাথে হাসপাতালে যায় ধীরাজের মাকে দেখার জন্য। ধীরাজের মা আসমানি বেগম এখন বেজায় অসুস্থ। তার হার্টের অসুখ হয়েছে। ডাক্তার অপারেশনের কথা বলেছিল। এই জন্য মূলত ধীরাজ প্লবতার বাবার প্রস্তাবে রাজি হয়েছিল। প্লবতাকে দেখে খুব খুশি হন আসমানি বেগম। তিনি বলেন, এখন আমি নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পর আমার সংসার কেউ খুব ভালো করে সামলাবে। প্লবতা বলে, চিন্তা করবেন না, দেখবেন আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আসমানি বেগম বলে, ইনশাল্লাহ। কথাবার্তা শেষে তারা সকলেই হাসপাতাল থেকে বের হয়ে আসে। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, বয়ে চলে নিজের আপন গতিতে। 6টি মাস যেন চোখের পলকেই বয়ে গেল। কেউ বুঝতেও পারল না। আসমানি বেগম এখন অনেকটাই সুস্থ। সফল অস্ত্রোপচারের পর তাকে এখন হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। ছেলেমেয়ে এবং বৌমার সহিত তিনি এখন ভালোই আছেন। প্লবতার মধ্যেও এখন অনেক পরিবর্তন এসেছে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্লবতার জন্য প্রথমটি ঘটেছে। মৃত্যুর সংস্পর্শে এসে এখন তার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। প্লবতা আগে নামাজ কালাম করত না, পর্দা তো কোনো বালাই ছিল না, কিন্তু এখন সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দার বিধানও পুরোপুরি মেনে চলে। নিজের এই পরিবর্তনে সবথেকে বেশি খুশি সে নিজেই হয়েছে। কিন্তু খুশির পাশাপাশি তার মনে কিছু দ্বন্দ্ব রয়ে গেছে। আর সেটা হলো ধীরাজের সাথে তার সম্পর্কটা। তাদের মধ্যকার সম্পর্ক যেন মরীচিকায় রয়ে গেছে। এক আকাশের নিচে থেকে যেন তারা একে অপরের সম্পূর্ণ অচেনা। এই দূরত্ব আত্মিক দূরত্ব। স্বামী স্ত্রীর মধ্যাকার কথা অন্য কারোর সাথে বলা সমীচীন নয়, জন্য প্লবতাই বিষয় কাউকে জানেনি। তবে আছে ঠিক করে নিয়ে একটা হেস্তনেস্ত করে তবেই সে দম নেবে। ভাবনা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিল সে। সন্ধ্যার দিকে ধীরাজ ঘরে ফিরতেই প্লবতা তাকে বলল, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলুন। আপনি কি আমাকে স্ত্রী মনে করেন না? আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন। আপনার ব্যবহার প্রমাণ করে দেয় আপনি মন থেকে আমায় মেনে নিতে পারেননি। কিন্তু এর কারণ কি, প্লিজ বলবেন আমায়। আমার অপরাধটা কি সেটাই আমি উপলব্ধি করতে পারছি না। আমি তো সবসময় এই চেষ্টাই করেছি যাতে আপনার মন জুগিয়ে চলতে পারে, কিন্তু আপনি। ধীরাজ দীর্ঘশ্বাস নিয়ে বলে, কালকের জন্য অপেক্ষা করুন। আপনার সব প্রশ্নের উত্তর আপনি কালকে পেয়ে যাবেন। অপেক্ষায় থাকব সত্যটা জানার। প্লবতা মন খারাপ করে বাইরে বেরিয়ে গেল। ধীরাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। তারও তো মন চায় প্লবতাকে আপন করে নিতে, কিন্তু তার হাত পা যে পুরো বাধা পড়ে আছে। প্লবতা অনেকক্ষণ ধরে মিতুর ঘরে বসে আছে। তাকে এভাবে দেখে মিতু প্রশ্ন করে, কি হয়েছে ভাবি? আপনাকে এমন লাগছে কেন? মন খারাপ নাকি? কিছু দ্বিধার মধ্যে আছি। এসব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। আপনি শান্ত মনে আল্লাহকে ডাকুন, দেখবেন সব অস্থিরতা মুহূর্তের মাঝে দূর হয়ে যাবে। প্লবতা মৃদু হাসে। অতপর মিতুর কক্ষ থেকে বেরিয়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হন। পরের দিন সকালে উঠেই সব কাজ শেষে ধীরাজের মুখোমুখি হয় প্লবতা। অতপর শান্ত স্বরে তাকে প্রশ্ন করে, আপনি কাল বলেছিলেন আমায় আজ সব সত্য জানাবেন। এখন আপনার কথা রাখার পালা এসে গেছে। আমাকে সত্যটা বলবেন কি এখন? অবশ্যই বলবো।
আপনি নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিন। জি, কেন? আপনি যদি নিজের সকল প্রশ্নের জবাব চান, তাহলে দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না। আমি যা বলছি, দয়া করে সেটাই করুন। তাহলে আপনার সব প্রশ্নের জবাব নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে। প্লবতা আর কথা বাড়ালো না। ধীরাজের কথা অনুযায়ী কাজ করল। নিজের সমস্ত জামাকাপড় গুছিয়ে নিল। অতঃপর রওনা দেওয়ার জন্য প্রস্তুত নিল। আসমানী বেগম তাদের দেখে বললেন, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তোরা? ধীরাজ বলল, কিছু জরুরি কাজে যাচ্ছি আম্মু। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস, আর সাবধানে যাস। প্লবতা ও ধীরাজ রওনা দিল। পুরো রাস্তা প্লবতার কাটল অস্থিরতার মধ্যে। এত অস্থিরতার মধ্য দিয়ে তাকে কখনোই যেতে হয়নি। শেষমেশ প্লবতাকে নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল ধীরাজ। নিজের রিকশা থেকে নেমে প্লবতাকে রিকশা থেকে নামতে বলল। প্লবতা রিকশা থেকে নেমে অবাক হয়ে গেল। বলল, এটা তো আমার বাবার বাড়ি, এখানে কেন নিয়ে এসেছেন আমায়? আপনাকে নিজের আসল ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। এসব কি বলছেন আপনি? আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। মানেটা খুবই সহজ প্লবতা। আপনি আমার কাছে এই 6 মাস আমানত হিসেবেই ছিলেন। যে আমানতের কোনো খেয়ানত ছাড়াই আমি আপনাকে আবার আপনার পিতার কাছে ফিরিয়ে দিচ্ছি। ধীরাজের কথাগুলো শুনে প্লবতার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছিল তার কাছে। এর মধ্যে তাকে আরো বেশি বিব্রত করার জন্য মাহিন হোসেনের আগমন ঘটল। মাহিন হোসেনকে দেখে প্লবতা অস্ফুট স্বরে বলল, আব্বু। মাহিন হোসেন এগিয়ে এসে ধীরাজের পিঠ চাপড়ে বললেন, তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ ধীরাজ। আমি তোমার ওপর খুব খুশি হয়েছি। ধীরাজ কিছু বলল না। মাহিন হোসেন এরপর প্লবতার কাছে এসে বলল, আমার সাথে এসো প্লবতা, তোমার বাড়িতে পুনরায় তোমাকে স্বাগতম জানাই। মাহিন হোসেন প্লবতাকে ফিরিয়ে নেওয়ার জন্য হাত বাড়াতেই সে বলে উঠল, আমি তোমার সাথে কোথাও যাব না। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে নিয়ে চলুন। ধীরাজকে উদ্দেশ্য করে ধীরাজ বলল, আপনি আপনার বাবার সাথে যান প্লবতা। আমি আর আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব না। কারণ আজ আমি আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। এসব কি বলছেন আপনি? আমি আপনার স্ত্রী হই। আপনি আমাকে এভাবে ত্যাগ করতে পারেন না। মাহিন হোসেন বললেন, প্লবতা, আমার কথা শোনো। আমি তোমাকে শুধরানোর জন্য ধীরাজের সাথে চুক্তি করেছিলাম। তুমি যাতে জীবনের আসল মানে উপলব্ধি করতে পারো, তাই এমনটা করা। এই চুক্তি অনুযায়ী 6 মাসের জন্য ধীরাজের সাথে তুমি ওর বউ হয়ে থাকবে। এই চুক্তির বিনিময়ে আমি ধীরাজের মায়ের অপারেশনের সব টাকা দিয়েছিলাম। আর আজ 6 মাস পূর্ণ হলো। তোমার মাঝে অনেক পরিবর্তন হয়েছে, তাই চুক্তিও শেষ। এখন তোমাদের ডিভোর্স হয়ে আলাদা হয়ে যাওয়ার কথা চুক্তি অনুসারে। প্লবতায় একদম স্থির হয়ে গেল। কোনো রকমে কান্না আটকে বলল, আমি মানি না কোনো চুক্তি। আমার অনুমতি ব্যতীত আমার জীবন নিয়ে এমন চুক্তিপত্র করার অধিকার আপনাদের কে দিয়েছে? আমি ধীরাজকে ভালোবাসি, আর ওনার সাথেই আজীবন থাকতে চাই। মাহিন হোসেন শক্ত করে প্লবতার হাত ধরে বলল, তুমি আমার সাথে ভেতরে চলো। ধীরাজ তোমাকে আর ফিরিয়ে নেবে না। প্লবতা মাহিন হোসেনের হাত ছাড়িয়ে ধীরাজের কাছে এসে কান্না ভেজা গলায় বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারবো না। আমাকে সাথে করে নিয়ে যান। ক্ষমা করবেন প্লবতা, কিন্তু আমি আপনাকে আর ফিরিয়ে নিতে পারবো না। প্লবতা ধীরাজের পায়ের কাছে বসে পড়ল। ঠিক যেভাবে 6 মাস আগে নিজের বাবার পায়ের কাছে বসে সে বলেছিল সে ধীরাজকে বিয়ে করবে না, ঠিক সেই একইভাবে ধীরাজের পায়ের কাছে বসে বলল, প্লিজ আমায় ছেড়ে যাবেন না ধীরাজ। ধীরাজ কঠিন হৃদয়ের পরিচয় দিয়ে প্লবতাকে রেখে চলে গেল। প্লবতা চিৎকার করে কাঁদতে লাগল। প্লবতার মা, ফুপু, খালা সবাই মিলে এসে জোরপূর্বক তাকে ঘরে টেনে নিয়ে গেল। ধীরাজ বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে দরজায় করাঘাত করার কিছু সময় পর মিতু এসে দরজা খুলে দিল। ধীরাজকে একা ফিরতে দেখে মিতু আশেপাশে তাকিয়ে প্লবতাকে খুঁজতে থাকে, কিন্তু প্লবতাকে কোথাও খুঁজে না পেয়ে ধীরাজকে জিজ্ঞেস করে, তুমি একা ফিরলে কেন ভাইয়া? ভাবি কোথায়? আম্মু যে বলল তুমি ভাবিকে নিয়ে বেরিয়ে গেছো। মিতুর প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য ধীরাজ বলল, আম্মু কোথায়? আম্মু তো ঘরে বসে পবিত্র কোরআন পড়ছেন।
আম্মুকে একটু বল, ওনার সাথে আমার জরুরি কথা আছে। মিতু তাই করল। আসমানি বেগমের কক্ষে গিয়ে তাকিয়ে নিয়ে এলো। আসমানি বেগম ধীরাজকে শুধালেন, বল, কি বলার জন্য আমায় ডেকে পাঠালি? ধীরাজ মনে সাহস সঞ্চয় করে বলল, আসলে আম্মু, আমি প্লবতাকে ওর বাপের বাড়িতে রেখে এসেছি। ও, এই ব্যাপার? ঠিক আছে, কোনো ব্যাপার না। বিয়ের পর থেকে তো মেয়েটার সাথে ওর পরিবারের বনিবনা নেই। এই নিয়ে অনেক আক্ষেপও ছিল বেচারির মধ্যে। আমি ওর কষ্টটা বুঝতে পারতাম। তুই একদম ঠিক কাজ করেছিস ধীরাজ। ও কিছুদিন ওখানে থাকুক, ওর মন ভালো হয়ে যাবে। আমি আসলে ওকে কিছুদিনের জন্য নয়, বরঞ্চ চিরদিনের জন্য ওর বাবার বাসায় রেখে এসেছি। ধীরাজের কথা শুনে আসমানি বেগম এবং মিতু দুজনেই অনেক অবাক হলো। মিতু তো অবিশ্বাস্য গলায় শুধালো, এটা তুমি কি করে পারলে ভাইয়া? ধীরাজ কোনো উত্তর দিতে পারল না। আসমানি বেগম বললেন, কেন এমন করলি তুই? ধীরাজ বলল, আমি অসহায় ছিলাম আম্মু। এই বিয়েটা 6 মাসের চুক্তি ছিল। তোমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আমি প্লবতার বাবার সাথে এই বিয়ে নিয়ে ডিল করেছিলাম। ধীরাজের কথা শুনে আসমানি বেগম ভীষণ রেগে যান। তিনি সপাটে চর বসিয়ে দেন ধীরাজের গালে। চিৎকার করে বললেন, আমাকে বাঁচানোর জন্য তুই এত নীচ কাজ করলি? ছি, তোকে প্যাটে ধরেছি ভাবতেও আমার লজ্জা করছে। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে তুই এভাবে অপমান করলি। এর থেকে তো ভালো ছিল আমি চিকিৎসার অভাবে মরে যেতাম। মিতু বলে উঠল, তুমি জানো না ভাইয়া, চুক্তির বিয়ে একটা শরীয়ত বিরোধী, আর ইসলামে সম্পূর্ণ হারাম একটি বিষয়। সবকিছু জানার পরেও তুমি কিভাবে এমনটা করতে পারলে? আমি সেই সময় অসহায় ছিলাম। মিতু তেজি গলায় বলে, তুমি অসহায় ছিলে না ভাইয়া, তোমার নফস তোমায় ধোঁকা দিয়েছে। আল্লাহর প্রকৃত বান্দারা কখনো অসহায় হয় না। তারা সব রকম পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখে। কখনো নিজের ভালোর কথা ভেবে আল্লাহর বানানো নিয়মের বিরুদ্ধে যায় না। আসমানি বেগম বলেন, তোর আব্বু জীবনের থেকে অনেক কঠিন সমস্যা মোকাবেলা করেছে। তোর যখন 2 মাস বয়স, তখন তুই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলি, প্রায় মৃত্যুর মুখে ছিলি। তোকে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু তখন তোর বাবা চুরি, ডাকাতি বা অন্য অন্যায় কোনো কাজ করেনি। সে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল। অতপর আল্লাহ তাকে হতাশ করেনি। তবে যদি সেদিন তোর কিছু হয়েও যেত, তাও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারাতেন না। কারণ তিনি বিশ্বাস করতেন আল্লাহ যা করেন তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকেই। নিজের মা বোনের কথা শুনে ধীরাজ নিজের ভুলগুলো উপলব্ধি করতে থাকে। সে বুঝতে পারে এরকমটা একটা পন্থা অবলম্বন করা তার উচিত হয়নি। মিতু এরপর বলে, আচ্ছা, ভাবি কি মতামত? উনি কি ওখানে নিজের বাবার বাড়িতে থাকতে চেয়েছেন? না, ও আমার কাছে ফিরতে চেয়েছিল। আসমানি বেগম এ কথা শুনে বলে ওঠেন, তাহলে এক্ষুনি গিয়ে আমার বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আমি মানি না এসব চুক্তি টুক্তি। তুই কি ওকে তালাক দিয়েছিস? না, কিন্তু প্লবতার বাবা বলেছেন খুব শীঘ্রই ডিভোর্স পেপারস রেডি করে পাঠিয়ে দেবেন। এমনটা হবে না। এখনই গিয়ে প্লবতাকে ফিরিয়ে আনবি, না হলে তুই ওই এ বাড়িতে প্রবেশ করবি না। বলেই ধীরাজকে ঠেলতে ঠেলতে বাড়ি থেকে বের করে দেন। প্লবতা নিজের ঘরে বসে অনবরত কান্না করছিল। তার জীবন নিয়ে যে এরকম হবে একটা খেলা রচিত হয়েছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ক্ষোভের বহিঃশিখা জ্বলে উঠেছে তার মনে। সে মনে মনে বলল, আমার জীবন নিয়ে এমন খেলা কেন হলো আল্লাহ? আমি কি কোনো পুতুল? আমি নিজের জীবনের এই পরিণতি কোনোভাবেই মানতে পারছি না। এর মধ্যে মাহিন হোসেন তার কক্ষে প্রবেশ করেন। তাকে দেখে প্লবতা রাগে গলায় বলে, কেন এসেছো তুমি এখানে? আমি কত কষ্টে আছি সেটা দেখতে? মাহিন হোসেন বলেন, তুমি আমায় ভুল ভাবছো প্লবতা। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। অনেক ভালো করেছো তুমি। তোমাকে আর আমার ভালোর কথা ভাবতে হবে না। ধীরাজ এসেছে তোমাকে ফিরিয়ে নিতে। আগের বার জোর করলেও এবার আমি তোমাকে জোর করব না। তোমার জীবনের সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার উপর ছেড়ে দিলাম। তুমি যদি চাও তাহলে ধীরাজের সাথে ফিরে যেতে পারো, কিংবা নাও যেতে পারো। সবটাই তোমার উপর ডিপেন্ড করে। ধীরাজের আসার কথা শুনে প্লবতার মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। কিন্তু পর মুহূর্তেই ধীরাজ তাকে কিভাবে ঠকিয়েছে সেটা মনে পড়ে যায় তার। ক্ষোভের সাথে দৌড়ে বাইরে চলে আসে সে। মাহিন হোসেন তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। প্লবতা ধীরাজের সামনে এসে বলে,
আপনি চলে যান এখান থেকে। আমি চলে যেতে আসিনি প্লবতা। আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার জীবনটাকে কি আপনি পুতুল নাচ পেয়েছেন নাকি? যখন যেভাবে খুশি নাচিয়ে যাচ্ছেন তেমনটা নয় প্লবতা। তাহলে কেমনটা? আমি উত্তর চাই। আপনি একবার আমায় বিয়ে করলেন। তারপর আমি হাজার অনুরোধ করার পরও আমাকে এখানে রেখে গেলেন। আর এখন চাইছেন ফিরিয়ে নিয়ে যেতে? আপনার কি আমাকে মানুষ বলে মনে হয় না? আমার কি কোনো আত্মসম্মানবোধ নেই? প্লবতা, ব্যাস, আমি আর কিছু শুনব না। আমার স্পষ্ট কথা, আমি আর আপনার জীবনে ফিরব না। বিয়েটা চুক্তির ছিল তো, এখন সেই চুক্তি শেষ। আপনি তো নিজের স্বার্থ উসুল করে নিয়েছেন। এখন আপনার নিশ্চয়ই আর কিছু চাওয়ার নেই। আমার আপনাকে চাই প্লবতা, কখনো পাবেন না। আপনি ভালোই ভালোই এখান থেকে চলে যান। আমি খুব শীঘ্রই তালাকনামা তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। প্লবতা, ব্যাস, আপনার মুখে আর আমার নাম শুনতে চাই না। আপনি একজন ঠক, একজন প্রতারক। আমি ঘৃণা করি আপনাকে। আম্মু আপনাকে বলেছে আপনাকে না নিয়ে বাড়িতে না ফিরতে, তাই আমিও আপনাকে না নিয়ে ফিরব না। তাহলে অনন্তকাল অপেক্ষা করুন, কারণ আমি কখনোই ফিরব না। আমার কাছে সবার আগে আমার আত্মসম্মান, যেটাই আপনি আঘাত করেছেন। বলেই প্লবতা নিজের কক্ষে চলে যায়। রাতে নিজের কক্ষ থেকে প্লবতা লক্ষ্য করে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। জানালার কাছে আসতে দেখে ধীরাজ এই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে ছাতা নিয়ে গিয়ে ধীরাজকে দিয়ে বলে, এসব ছেলে মানুষই সিনেমা কিংবা গল্পের পাতাতে ভালো লাগে, বাস্তবে নয়। আমি সংকল্প করে নিয়েছি, আপনার কাছে আর কখনো ফিরব না। আমৃত্য এই সংকল্প আমি পালন করব। তাই ভালো হবে যদি আপনি আমার আশায় বসে না থাকেন। প্লবতা ধীরাজকে ফিরিয়ে দেওয়ার জন্য ধীরাজ ব্যথিত মনে বাড়িতে ফিরে যায়। অতপর আসমানী বেগম ও মিতুকে সবকিছু খুলে বলে। সব শুনে আসমানী বেগম বলে, যা হয়েছে তা তোরই দোষ। প্লবতা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোর মতো স্বার্থপর আর ঠকবা ছেলের সাথে সে কেন নিজের জীবন কাটাবে? ধীরাজ কোনো উত্তর দিতে পারে না, কিন্তু কষ্টে তার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে প্লবতাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে। তার মন থেকে অনেক বেশি ভালোবাসার প্রকাশ ঘটেছে প্লবতার প্রতি। তাই সে মিতুর কাছে পরামর্শ চায় কিভাবে প্লবতাকে ফিরিয়ে আনতে পারবে। তখন মিতুও আসমানী বেগমের সঙ্গে তাল মিলিয়ে বলে, ভাবির সিদ্ধান্তকে তুমি মেনে নাও ভাইয়া। তুমি ভাবির সাথে অন্যায় করেছ। আল্লাহর বান্দার সাথে অন্যায় করলে যতক্ষণ পর্যন্ত না সেই বান্দা ক্ষমা করছে, ততক্ষণ স্বয়ং আল্লাহও ক্ষমা করেন না। তাই এ বিষয়ে আমার কিছু করার নেই। হয় তুমি নিজের মতো চেষ্টা করে যাও, আর না হলে সবকিছু সময়ের উপরেই ছেড়ে দাও। ধীরাজ নিরাশ হয় কিন্তু আশা হারায় না। সেই আশা মনে লালন করে যে একদিন না একদিন ঠিকই প্লবতাকে আবার ফিরিয়ে আনতে পারবে। কয়েক মাস পর প্লবতা আজ এসে উপস্থিত হয়েছে ধীরাজের বাড়িতে। এতগুলো দিন প্লবতাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে গেছে ধীরাজ, কিন্তু প্লবতা ফেরেনি। আজ যখন প্লবতা নিজে থেকে ফিরে এসেছে, তখন ধীরাজের খুশি আকাশ ছুঁয়েছে। ধীরাজ এগিয়ে এসে প্লবতাকে উদ্দেশ্য করে বলে, আমি জানতাম আপনি একদিন না একদিন ঠিকই ফিরবেন আমার কাছে। ধীরাজের সব উচ্ছ্বাসকে এক লহমায় মাটিতে মিশিয়ে দেয় প্লবতা। ধীরাজের দিকে ডিভোর্স পেপারস এগিয়ে দিয়ে বলে, আমি এখানে কোনো সম্পর্ক জোড়া লাগাতে নয়, বরং ভাঙতে এসেছি। এই নিন ডিভোর্স পেপারস, আর এখানে সই করে দিন। ধীরাজ মূর্তির মতো তাকিয়ে রইল প্লবতার মুখপানে। এ কেন কথা বলছো প্লবতা? ধীরাজ অবিশ্বাস্য স্বরে বলল, আপনি কি সত্যি এমনটা চান? প্লবতা নির্দ্বিধায় বলল, জি। ধীরাজের মাথায় হঠাৎ করে জেদ চাপল। সে ডিভোর্স পেপারে সই করে দিল। মিতু ও আসমানী বেগমও ততক্ষণে হাজির হয়েছেন। প্লবতা তাদের কাছে গিয়ে বলল, আপনাদের সাথে আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। আপনারা আমার কাছে অতি আপনজন। কিন্তু আজ যেহেতু আমাদের তালাক হয়ে গেল, তাই এরপর থেকে আর কখনো আমি এখানে আসব না। কারণ এখন থেকে আমাদের একে অপরের মুখ দেখাও হারাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্লবতার এক মুহূর্ত কাল বিলম্ব করল না। চলে গেল ধীরাজদের বাড়ির সামনে থেকে। রেখে গেল 3টি ব্যথিত হৃদয়। সময়ের স্রোত এগিয়ে এসেছে 6 বছর। অনেক কিছু এখন সম্পূর্ণ বদলে গেছে। ফুচকাওয়ালা ধীরাজ এখন ডাক্তারি ইন্টার্নশিপ করছে।
এখন আর সে আগের মতো অসহায় নেই। নামের আগে ডক্টর শব্দটা জুড়ে গেছে। মা বোনকে নিয়ে আগের থেকে ভালো অবস্থানে রয়েছে সে। এত পূর্ণতার মাঝেও কোথাও যেন কিছু একটার অভাব তাকে তাড়িয়ে বেড়ায়। প্লবতার সাথে ডিভোর্সের পর আর কাউকে নিজের জীবনে জড়ায়নি ধীরাজ। সে জীবনে এখনও মুভ অন করতে পারেনি। যদিও ধীরাজ শুনেছিল প্লবতার নাকি বিয়ে হয়ে গেছে। নিজের জীবন নিয়ে সে এখন অনেক খুশিও আছে। প্লবতার খুশির কথা শুনে ধীরাজের মাঝেও শান্তি বিরাজ করছে। তবে সে যে নিজের মন প্লবতার নামে লিখে দিয়েছে, তাই চাইলেও অন্য কাউকে সে মন পিঞ্জিরায় ঠাঁই দিতে পারছে না। অতীতের বিভিন্ন ভাবনা শেষে ধীরাজ আজও হাসপাতালের উদ্দেশ্যে চলে এসেছে। আজ একজন বড় ডাক্তারের সহযোগী হিসেবে সে একজন রোগীকে দেখবে, যার নাকি অনেক অবস্থা অনেক খারাপ। বাঁচার আশা একেবারে ক্ষীণ। তাকে সুস্থ করার প্রয়াস চালানো হবে। ধীরাজ কেবিনের সামনাসামনি আসতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখে প্লবতার বাবা মাহিন হোসেন কেবিনের বাইরে দাঁড়িয়ে কান্না করে চলেছেন। ধীরাজ তার পাশে যেতেই তিনি ধীরাজের হাতে হাত রেখে কেঁদে দেন। করুণ আকুতি করে বলেন, আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা, ওকে তুমি বাঁচাও। আজ শুধুমাত্র আমার জন্য আমার মেয়েটার এমন করুণ অবস্থা। আপনি শান্ত হন। কি হয়েছে প্লবতার? ওর ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। প্লবতার বাবার কথা শুনে ধীরাজের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সে বলে, এসব কি করে হলো? আর আপনি একা কেন? প্লবতার হাজবেন্ড কোথায়? মাহিন হোসেন বললেন, প্লবতার স্বামী তো আমার সামনে দাঁড়িয়ে। তুমি তো ওর স্বামী। এসব কি বলছেন আপনি? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। না, তোমাদের ডিভোর্স হয়নি। তুমি ডিভোর্স পেপারে সই করলেও প্লবতা তা করেনি। বাড়িতে এসেই ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছিল। আপনার কথা আমি বুঝতে পারছি না। প্লবতা যদি আমাকে ডিভোর্স না দিতে চায়, তাহলে আমাকে দিয়ে ডিভোর্স পেপার সে সই করালো কেন? আর আমি যে শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে, সেটা কি তাহলে মিথ্যা? এসব কিছুর জন্য আমি দায়ী। আমি প্লবতাকে বলেছিলাম তোমাকে ছেড়ে দিতে, যার বিনিময়ে আমি তোমার ডাক্তার হওয়ার সব খরচ বহন করব। আর প্লবতার বিয়ের কথাটাও আমার ছড়ানো গুজব। ধীরাজ কাপা গলায় বলে, তার মানে আমি কোনো স্কলারশিপ পাইনি? প্লবতার ত্যাগের বিনিময়ে ডাক্তার হতে পেরেছি। ধীরাজ আর কালক্ষেপণ না করে প্লবতার কেবিনে প্রবেশ করল। প্লবতার মুখ পানে তাকাতেই তার বুক ধক করে উঠল। সেই সুশ্রী মুখশ্রী এখন মলিন হয়ে গেছে। প্লবতার হাঁটু সমান চুল সব ঝরে গেছে। সারা শরীরে কালছিটে দাগ। এসব কিছু যেন প্লবতার বিদায়েরই বার্তা দিচ্ছে। ধীরাজের প্লবতার এমন অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ওঠে। প্লবতা ধীরাজের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলে, আপনি এসেছেন? আপনারই প্রতীক্ষায় ছিলাম। ধীরাজ প্লবতার কাছে এসে বলে, কেন করলেন এমন? নিজেকেও কষ্ট দিলেন, আর সাথে আমাকেও। আপনি যেমন নিজের মায়ের ভালোর জন্য আমার বাবার কথা শুনেছিলেন, সেই একই কাজ আমি করেছি নিজের স্বামীর ভালোর জন্য। এটা কেমন ভালো প্লবতা, যেখানে আপনি বিনা জীবন কাটাতে হবে? প্লবতার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে। অনেক কষ্টে সে বলে, আমাদের পথ চলা আল্লাহ বেশি দূর লিখে রাখেননি। আমার এই ক্ষয়স্র জীবনে আপনার প্রতি ভালোবাসায় সেরা প্রাপ্তি। আপনি কোনো চিন্তা করুন না, কিছু হবে না আপনার। আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। তারপর আমরা একসাথে বাকি জীবন কাটাবো। আপনি অনেক অবুঝ ধীরাজ, বাস্তবতাকে মেনে নিন। আমি আর থাকব না, কিন্তু আপনি আমাকে কথা দিন, আপনি নিজের জীবনে থেমে থাকবেন না। নতুন কাউকে নিয়ে আবার নতুনভাবে জীবন শুরু করবেন। একদম বাজে কথা বলবেন না। কিছু হবে না আপনার। আমার আর কাউকে লাগবে না। আমার শুধু আপনাকেই চাই। প্লবতা হঠাৎ করে কাশতে শুরু করে। কাশতে কাশতে তার রক্তবমি শুরু হয়। মুখ দিয়ে অনবরত রক্ত পড়তে শুরু করে। অবশেষে প্লবতার দু চোখের পাতা বন্ধ করে চির বিদায় জানায় এই পৃথিবীকে। শেষ বিদায়ের আগে ধীরাজের দিকে তাকায়, অতপর আল্লাহর নাম নিয়ে দুনিয়া ত্যাগ করে। ধীরাজ প্লবতার শ্বাস প্রশ্বাস ত্যাগ করে বুঝতে পারে প্লবতা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। মুহূর্তেই ধীরাজ সব কান্না দূর হয়ে যায়। পাথরের মতো হয়ে যায় সে। ৩০ বছর পর প্লবতার কবরের উপর একটি ফুল রাখে ধীরাজ। এখন আর আগের মতো নেই সে। বার্ধক্যের ছাপ পড়েছে চেহারায়। অনেক বড় ডাক্তার হয়ে গেছে। দেশের সবাই তাকে এক নামে চেনে। প্লবতার কবরের দিকে তাকিয়ে মৃদু হেসে সে বলে, আজ ৩০ বছর হয়ে গেল আপনি আমার থেকে দূরে।
আশা করি যেখানে আছেন অনেক সুখে আছেন। আচ্ছা, আমার উপর আপনি কি রাগ করেছেন? কারণ আপনার শেষ ইচ্ছে যে আমি পূরণ করিনি? কি করব বলুন? আমার মন যে আপনার নামে দিয়েছি, সেখানে আর কারো স্থান নেই। সমাপ্ত।